This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাই বলুন, পুজো আসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর তো মাত্র মাস দুয়েকের অপেক্ষা। বাংলার আবহাওয়াটাই দেখুন কীরকম, না পুজো পুজো না হলেও সৌজন্য হয়ে গেছে। আর এরকম সৌজন্যের একটা ফুরফুরে বাতাবরণ কখন আসে, সেটাও তো পুজো এলেই আসে, তাই না? একজন রাজনীতিকের চাকরি যাব হলে কীরকম অন্যজন জব অফার নিয়ে এগিয়ে আসছেন দেখুন। এটাকে ওই সৌজন্যের দিন বলবেন না, এ শুধু সৌজন্যের দিন। অধীর চৌধুরীর জন্য তো এই গানটাই চারপাশে শোনা যাচ্ছে, তাই না? কালকে তৃণমূল তাকে আসার আহ্বান জানিয়েছিল উদাত্ত কণ্ঠে, তারই একদা ঘনিষ্ঠ অপূর্ব সরকার বা ডেভিড, তিনি বার্তা দিয়েছিলেন। আজ অধীরকে বার্তা দিলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কে বলবে, লোকসভা নির্বাচনে বহরমপুর আসনে তৃতীয় হয়েছেন অধীর চৌধুরী। এদিক দিয়ে দেখলে তিনি তো ব্যর্থ, এটা তো তাকে মানতে হবে। এই ভোটে তিনি একটা রাস্তা বেছেছিলেন, সেই রাস্তায় চলে না তার লাভ হয়েছে না তার দলের লাভ হয়েছে। অভিষেক গতকাল বলেছেন যে তারা এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে একটা জোট করতে চেয়েছিলেন, তারা চেয়েছিলেন দুটো আসন দিতে, কিন্তু কংগ্রেস রাজি হয়নি। রাহুল বলেছিলেন অধীরের সঙ্গে আলোচনা করব, আর সেই আলোচনার ফল মানে অধীর কি বলেছিলেন সেটা তো সবার জানা। মধ্যে কথা জোট হয়নি, কংগ্রেস একটা সিট পেয়েছে, অর্থাৎ যেখানে জোট হলে দুটো আসন নিশ্চিত হতে পারত সেখানে একটা আসন পেয়েছে। ফলে নিজের আর দলের জন্য অধীরের স্ট্র্যাটেজিটা তো ব্যর্থ বলেই ধরতে হবে। তৃণমূল এই পরিপ্রেক্ষিতে অধীরের ব্যর্থতাকেই কটাক্ষও করেছে, মানে গোটা ব্যাপারটা ওই রাজনৈতিক বাজারে অচল আধুলির সঙ্গেই তুলনা করেছে। এটাও তারা করেছে, জানেন তো। এবার কংগ্রেস হাইকমান্ড তারাও কি অন্যরকম কিছু করেছেন? তারাও তো তাকে দরজা দেখিয়েছেন, তারাও তাকে যেভাবে প্রাক্তন করে দিয়েছেন তাদের তো পরিষ্কার হয়ে গেছে, তারা বিশেষ নম্বর দিচ্ছেন না। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে অধীরকে পাত্তা দেওয়ার প্রশ্নে দু দল এক লাইনে দাঁড়িয়ে আছে। কারা? এক বিজেপি, দুই বাম। খুব ইন্টারেস্টিং না দুটো দলকে? যাই হোক, দুটো দলই এই অধীর চৌধুরীর মধ্যে না দেখে মনে হচ্ছে একজন ট্র্যাজিক হিরোকে খুঁজে পেয়েছে যিনি পরিস্থিতির শিকার। বামেরা কিন্তু তাও অধীরকে আহ্বান জানাননি, যেটা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য করে ফেলেছেন, সরাসরি অধীরের সহায়তা চেয়ে ফেলেছেন। আচ্ছা, শ্রমিক কি প্রমাণ করতে চাইলেন যে বিজেপি এখন সে ব্যর্থ সফল যাই হোক না কেন খড়কুটো খুঁজছে? অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস প্রতারণা করছে। অধীর চৌধুরী ইজ দ্য রাইট প্লেয়ার প্লেইং ইন দ্য রং পার্টি। কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপি পাশে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সব দল করা হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কেউ যদি ভালো কাজ নিয়ে থাকে আছে, আমরা স্বাগত জানাবো। মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবে, আমরা সেই নির্দেশ মতন যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে জ্যোতি বসুর মূল্যায়ন ছিল রাইট ম্যান ইন দ্য রং পার্টি। জ্যোতি বসুর এই প্রশংসাটাকে কি কাঁটার মুকুট বলে মনে করতেন বাজপেয়ী? মুখে বলেননি, কিন্তু ভেতরে একজন বামপন্থী নেতার মুখে তাদের দলের নেতা সম্পর্কে এরকম প্রশংসা আর তাদের পার্টির নিন্দা, এই দুটো জিনিস যখন একসঙ্গে শুনেছিলেন, বিজেপির অধিকাংশ নেতাই নাকি সে সময় সেটা ভালোভাবে নেননি। এমনকি আরএসএসও নাকি বাজপেয়ীকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল। ৯-এর দশকের গোড়ার দিকে মহারাষ্ট্রের পুনেতে আরএসএসের বৈঠকে এমন সমালোচনার ঝড় উঠেছিল, বাজপেয়ী বলতে বাধ্য হয়েছিলেন সমাজতন্ত্র নাকি গান্ধীবাদ,
কোনটা আপনাদের বেশি বিঁধছে? আসলে ওই মাঝে মধ্যে প্রশংসাও কোথাও গিয়ে বিঁধে যায় না, সেরকম প্রশংসা করতে গিয়ে জ্যোতি বসু অজান্তে যেভাবে বাজপেয়ীকে বিজেপি আর আরএসএসের কাছে প্রায় ঘরের শত্রু করে তুলেছিলেন, সেটাই কি শ্রমিক ভট্টাচার্যের মাথায় ঘুরছিল? সেই পুরনো ইতিহাস স্মরণ করেই কি তিনি অধীর চৌধুরীকে কংগ্রেসের বিভীষণ বানাতে চাইলেন? করতে মানে ভাবুন, জ্যোতি বসু আর কোথাও গিয়ে বাজপেয়ী, আর এখানে অধীর চৌধুরী আর শ্রমিক ভট্টাচার্য। যাকে কিন্তু বিভীষণ না হন, অধীর যে ইতিমধ্যেই খার্গেদের চোখের বালি হয়ে উঠেছেন সে কথা কি শ্রমিক ভুলে গেছেন? তাহলে তিনি বাড়তিটা কি করলেন? আর বাড়িয়েই বা কী করবেন? এমনিতেই তো তোকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে। তিনি অন্য কিছু চাননি তো? তিনি কি এমন অবস্থা তৈরি করতে চাননি যাতে ভবিষ্যতে অধীরকে নিয়ে সিদ্ধান্ত নিতে হলে এআইসিসির মাথায় এটাও ঘোরে যে এর তো অপশানস আছে, একে নিয়ে টানাটানি আছে, বাজারে চাকরি আছে, একে যদি বেশি আঘাত করে বেঁকিয়ে দেওয়া হয়, সে যদি বিজেপিমুখী হয়ে যায় তাহলে দলেরই ক্ষতি হয়ে যাবে না তো? হয়তো তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে, মানে কংগ্রেসের হাইকমান্ড, তারা হয়তো তখন অধীরকে ধরে রাখতেই উদ্যোগী হবেন, যেভাবে বিজেপির লোক তার প্রশংসা করলেন। সেক্ষেত্রে তো এটাই তাদের রাজনৈতিক চাল হওয়া উচিত। কিন্তু সেটা হলে লাভ কী হবে? কেন? বিজেপিতে প্রতিদ্বন্দ্বিতা কমবে, আর একজন হেভিওয়েট নেতা হওয়া মানেই তো আরও কোনো নেতা যারা মোটামুটি ওই দরজার শেষ প্রান্তে বসে আছেন তাদের ঘর থেকে বার করে দেওয়া হবে। এটাই তো স্বাভাবিক। এই যাত্রায় কি কেউ তাদের দলে কম্পিটিটার কমাতে চাইছেন? ইতিহাসে কিন্তু এরকম উল্টো চালের উদাহরণ অনেক আছে। সে যাই হোক, ইতিহাসের কথা যখন এসেই গেল তখন আরেকবার একটু পিছিয়ে গিয়ে আরেকটা জিনিসের কথা আপনাদের বলি, ভাল লাগবে। 1996 সালে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার প্রস্তাব পেয়েছিলেন জ্যোতি বসু। সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল সিপিআইএমের সেন্ট্রাল কমিটি। এবার দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে ঐতিহাসিকভাবে ব্যাখ্যা করেছিলেন জ্যোতি বসু স্বয়ং। কি বলেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে, ঐতিহাসিক ভুল। এই ভুলের সেই যে ট্র্যাডিশন, এই 2024-এও কি সমান তালে চলছে মনে হচ্ছে? জানেন তো, লোকসভা নির্বাচনে হারের ময়নাতদন্তে বসেছিল সিপিআইএমের রাজ্য আর কেন্দ্রীয় কমিটি। দুটো বৈঠকেই অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত বাম নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পকে ভিক্ষা বা দান বলে তাচ্ছিল্য করাটা ঠিক হয়নি। এর ফলে মহিলা আর দরিদ্র ভোটারদের সমর্থন হারাতে হয়েছে পার্টিকে। বুঝেছেন তো ঠিকই, এই ভোটে নির্ণায়ক ফ্যাক্টর যে লক্ষ্মীর ভাণ্ডার হয়েছিল সেটা সবাই বুঝেছে। সব শেষে তারা বুঝলেন, কিন্তু একটু দেরিতে বুঝলেন। ঠিক যেরকম 2021-এ বিধানসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর বামেরা স্বীকার করেছিল বিজে মূল তত্ত্বে শান দেওয়াটা তাদের ভুল হয়েছে। 700 কি 1000 টাকার জন্য কিন্তু মানুষ লালায়িত নন। মানুষ অনেক বেশি আগ্রহী তার ছেলেমেয়ের লেখাপড়া, ভবিষ্যৎ, কর্মসংস্থান। হাতের তীর আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর যে ফেরে না, নাকি ভুলে গিয়েছিল সিপিআইএম? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পকে ডোল, খয়রাতি, উৎকচ বলে লাগাতার বিঁধেছে সিপিআইএম। এ ব্যাপারে সিপিআইএমের রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি হেঁটেছে একই লাইনে। কাজটা যে ঠিক হয়নি তা কি ঠেকে শিখেছে বামেরা? লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণে বৈঠকে বসেছিল সিপিআইএমের রাজ্য ও কেন্দ্রীয় কমিটি। পশ্চিমবঙ্গের ফল খতিয়ে দেখে পার্টির নথিতে লেখা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ বুমেরাং, ডোল বা উৎকচ বলে কটাক্ষ ঠিক হয়নি, দরিদ্র মানুষের থেকে পার্টি বিচ্ছিন্ন হয়েছে। একজনও সিপিআইএম নেতা বা কর্মী বা সদস্য কোনোদিন লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষ করেননি। কেননা এই টাকাগুলো, এটা মমতার ভাণ্ডার নয়, এই টাকাটা কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আলমারি থেকে আসে না। এবং এই প্রশ্নে যখন সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো বামপন্থী সমর্থকও কোনো কথা বলেছেন যে কথাটা কিনা বামপন্থীদের মুখে মানায় না, তখন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিজে সেটাকে কন্ডেম করেছেন।
লক্ষ্মীর ভাণ্ডার যে তৃণমূলের ভোটলক্ষ্মী তা প্রমাণ হয়েছে বারবার। 2021-এর বিধানসভা ভোট, 2023-এর পঞ্চায়েত ভোট এবং তারপর 2024-এর লোকসভা নির্বাচনেও লক্ষ্মীর ভাণ্ডারের টেক্কা তৃণমূলকে জিতিয়েছে। মহিলারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন, একথা স্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। তাদের কটাক্ষ সিপিআইএম দেরিতে শিখছে। মানুষের থেকে আমরা নিজেদের রাজনীতিটাকে বেশি করে এস্টাবলিশ করতে চাই, তাই একটা সস্তা স্লোগান দিয়েছিল, দীক্ষা নয় শিক্ষা চাই। এটা হচ্ছে স্রেফ বাংলার মানুষকে অপমান করা হয়েছিল, আজ সেটা রিয়েলাইজ করেছে। সেই ভুলকে অতীতেও একদিন জ্যোতি বসুর অসুখের স্বীকারোক্তি ছিল যে হিমালয়ান ব্লান্ডার বলে, যখন তিনি অ্যাকসেপ্ট করেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে, এই ব্লান্ডারের পর ব্লান্ডার করেছে চলেছেন বলেই আজকে বাংলার বিধানসভা থেকে একদিন যারা 235 বলেছিলেন, আগে তারা শূন্য হয়ে গেছে। খয়রাতির প্রসঙ্গ তুলে তৃণমূলকে বিঁধলেও বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা এ রাজ্যে ক্ষমতায় এলে সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা বাড়বে। পশ্চিমবঙ্গে বিজেপি আনবেন, লক্ষ্মীর ভান্ডারটার নাম হবে অন্নপূর্ণা, আর পাবেন মাসে 3000 টাকা করে। বিজেপি শাসিত রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের অনুকরণ হয়েছে। বিজেপিও তাই খোঁচা দিচ্ছে সিপিআইএমকে। সুতরাং তারা তো অ্যাপোলজেটিক হবেই যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেছি এটা অন্যায় হয়েছে, বিকজ দে আর দ্য বি টিম অফ তৃণমূল কংগ্রেস। ভুল হয়ে গেছে বিলকুল। ভোটের মাসুল গুনে কবুল করছে সিপিআইএম। পরের যাত্রাভঙ্গ করতে গিয়ে নিজের নাক কাটার নজির কি আর একবার তৈরি করে দিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। এখন ভুল থেকে শিক্ষা নেওয়ার নামটা যদি রাজনীতি হয় না, তাহলে আজ রাজনীতির পরম প্রাপ্তির দিন। কারণ শুধু সিপিআইএম নয়, আজ ভুল থেকে শিক্ষা নিয়েছেন আরও অনেকে, যাদের কথা এই মুহূর্তে অন্তত না বললেই নয়।